যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে যখন যুদ্ধ বলতে গেলে প্রায় শুরুই হয়ে গেছিল, তখন সোশ্যাল মিডিয়ায় শুরু হলো আরেকটা অদ্ভুত লড়াই। চলুন আজ এই পুরো ব্যাপারটা একটু অন্যভাবে দেখি, কিভাবে কথার লড়াই, অবাক করা মধ্যস্থতা আর পর্দার আড়ালের এক দারুণ কৌশলের মধ্যে দিয়ে ভারত এই খেলার আসল বিজয়ী হয়ে উঠল। কয়েক মাস ধরে যখন মারাত্মক টেনশন চলছে, তারপরেই হঠাৎ করে যুক্তরাষ্ট্র আর ইরান ১৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেল। বলা হলো এটা আলোচনার জন্য একটা সুযোগ। কিন্তু আসল প্রশ্নটা হলো যে যুদ্ধটা প্রায় দোরগোড়ায় চলে এসেছিল, সেটা হুট করে থেমে গেল কেন? এর পেছনের আসল কাহিনীটা কি? পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই যুদ্ধটা আসলে হচ্ছিল কোথায়। আর এই যুদ্ধের ময়দান কিন্তু কোনো মরুভূমি বা সমুদ্রে ছিল না, ছিল আমাদের সবার ফোনের স্ক্রিনে, মানে সোশ্যাল মিডিয়ায়। ঝামেলাটা তখন একেবারে ডিজিটাল রূপ নিল, যখন ডোনাল্ড ট্রাম্প টুইটারে সরাসরি ইরানের বড় বড় স্থাপনা, মানে পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ এসব গুড়িয়ে দেওয়ার হুমকি দিতে শুরু করলেন। ভাবুন একবার, একটা সুপার পাওয়ার যুদ্ধের ঘোষণা দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ইরান এর জবাবে কোনো পাল্টা পারমাণবিক হামলার হুমকি দেয়নি। তারা বেছে নিল একবিংশ শতাব্দীর সবচেয়ে ধারালো অস্ত্র, ট্রোলিং। হ্যাঁ, ঠিকই শুনছেন, তারা আমেরিকার প্রেসিডেন্টকে বিশ্বমঞ্চে রীতিমতো মজা করে উড়িয়ে দিতে শুরু করল। এই স্লাইডটা এক কথায় অসাধারণ, কারণ এটা দেখাচ্ছে যে আধুনিক যুগে যুদ্ধ কতটা অদ্ভুত হতে পারে। একদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের মারাত্মক সব হুমকি, আর অন্যদিকে তার জবাব দেয়া হচ্ছে ইন্টারনেট মিম আর স্যাটায়ার দিয়ে। পুরো ব্যাপারটাই যেন একটা কমেডি শো। যখন পরিস্থিতি একেবারে চরমে আর সবাই ধরেই নিয়েছে যে যুদ্ধ শুরু হতে আর কয়েক ঘণ্টা মাত্র বাকি, ঠিক তখনই এই রাজনৈতিক নাটকের মঞ্চে প্রবেশ করল এক এমন চরিত্র যাকে কেউ আশাই করেনি, আর সে এসে পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ডোনাল্ড ট্রাম্প নিজেই এক টুইটে ঘোষণা করলেন যে তিনি তার ভয়ঙ্কর আক্রমণ থামিয়ে দিচ্ছেন। আর কারণ হিসেবে বললেন পাকিস্তানের নেতারা তাকে অনুরোধ করেছেন। ব্যাপারটা বেশ আশ্চর্যজনক, তাই না? তবে আসল চমকটা কিন্তু ছিল অন্য জায়গায়। ট্রাম্প তার ধন্যবাদ বার্তায় শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীকেই নয়, বিশেষভাবে উল্লেখ করেছেন সে দেশের সেনাপ্রধানকেও। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেয় যে পর্দার আড়ালে আসল ক্ষমতাটা কার হাতে। আর সম্ভবত যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল মুখ বাঁচানোর একটা দারুণ অজুহাত। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার নাটক, ট্রোলিং আর পাকিস্তানের মধ্যস্থতা, এই সব কিছুই ছিল আসলে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা, সবার চোখ অন্যদিকে ঘুরিয়ে রাখার একটা প্ল্যান, যাতে এই ঝামেলার পেছনের আসল কারণটা কেউ দেখতে না পায়। চলুন এবার তাহলে আসল খেলোয়াড়ের সাথে পরিচয় করা যাক, যার নাম হরমুজ প্রণালী। এই সরু জলপথটাই হল বিশ্ব অর্থনীতির সেই দুর্বল জায়গা, যেখানে একটু চাপ দিলেই পুরো দুনিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। এই চার্টটা দেখলেই বুঝবেন ঝুঁকিটা ঠিক কতটা বড়। মানে ভাবা যায়, সারা পৃথিবীর মোট তেল বাণিজ্যের প্রায় ২৫%, অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ যায় এই ছোট্ট একটা জলপথ দিয়ে। এর গুরুত্বটা এবার কল্পনা করুন। আর ইরান যদি শুধু একটা হুমকিও দেয় যে এই প্রণালী বন্ধ করে দেবে, তাহলে কি হবে? সৌদি আরব, কুয়েত, ইরাকের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতিতে ধস নামবে, আর তার ধাক্কা লাগবে সারা বিশ্বের গায়ে। এ কারণেই যুক্তরাষ্ট্রকে বিশ্ব পুলিশের ভূমিকায় নামতেই হতো। তার মানে যুদ্ধবিরতির চুক্তিটা কোনো শান্তি স্থাপনের জন্য ছিল না, এর আসল উদ্দেশ্য ছিল একটাই, তেলের সাপ্লাই যেন কোনোভাবেই বন্ধ না হয়। ট্রাম্পের নিজের কথাতেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল। যখন গোটা বিশ্ব যুক্তরাষ্ট্র ইরানের এই টুইটার যুদ্ধ আর রাজনৈতিক নাটক নিয়ে ব্যস্ত, তখন কিন্তু পর্দার আড়ালে আরেকটা দেশ খুব ঠান্ডা মাথায় নিজেদের চাল গুছিয়ে নিচ্ছিল। আর সেই দেশটা হল ভারত। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকির এই কথাটা এখানে একদম পারফেক্ট। তিনি ঠিকই ধরেছিলেন যে এই সংকটে ভারত ভয় পেয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না, বরং বহু আগে থেকে তৈরি করা এক দারুণ অর্থনৈতিক কৌশলকে কাজে লাগাচ্ছিল। তাহলে ভারত ঠিক কী এমন করল যাতে তাদের ওপর এই সংকটের আঁচ না লাগে? এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের এই ৩ ধাপের মাস্টার প্ল্যানে। প্রথমত, ভারত কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের উপর নির্ভরতা একদম কমিয়ে ফেলে। তারা এখন বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে তেল কেনে। সোজা কথায় একদিকের সাপ্লাই বন্ধ হলেও অন্য দিক দিয়ে ঠিকই কাজ চলে যায়। দ্বিতীয়ত, ভারত পশ্চিমা দেশগুলোর চাপকে পাত্তা না দিয়ে তার পুরনো বন্ধু রাশিয়ার সাথে সম্পর্ক আরও মজবুত করেছে। এতে লাভটা দ্বিগুণ হয়েছে। একদিকে যেমন সস্তায় তেল পাওয়া নিশ্চিত হয়েছে, তেমনি ভূ-রাজনীতিতে ভারতের স্বাধীন অবস্থানটাও স্পষ্ট হয়েছে। তারা নিজেদের স্বার্থটাকেই আগে রেখেছে।
আর ৩ নম্বর, যেটা ছিল সম্ভবত সবচেয়ে বড় আর বুদ্ধিদীপ্ত চাল, ভারত তার সাপ্লাই চেইনকেই নতুন করে ডিজাইন করেছে। এখন ভারতের মোট তেল আমদানির প্রায় ৭০% হরমুজ প্রণালী ব্যবহার না করে অন্য পথে আসে। তার মানে হরমুজ বন্ধ হলেও ভারতের খুব বেশি ক্ষতি হওয়ার সুযোগ নেই। কিন্তু ভারতের গল্পের সবচেয়ে বড় টুইস্ট এখনও বাকি আছে। ভারত এখন আর শুধু অপরিশোধিত তেলের একজন বড় ক্রেতা নয়, বরং তারা খেলাটাকেই পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। বিষয়টা খুব সহজ করে বললে, ভারতীয় শোধনাগারগুলো এখন রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল কিনছে, সেটাকে পেট্রোল ডিজেলে রিফাইন করছে, আর তারপর সেই পরিশোধিত জ্বালানি আবার ইউরোপ আর আমেরিকার কাছে বিক্রি করছে। এর ফলে ভারত বিশ্ব জ্বালানি বাজারে একজন ক্রেতা থেকে এক গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী বা স্টেবিলাইজার শক্তিতে পরিণত হয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যখন বিশ্বের বড় বড় শক্তিগুলো একে অপরকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে নিজেদের শক্তি দেখাচ্ছিল, তখন ভারত নীরবে বিশ্ব অর্থনীতিতে নিজের ভূমিকাটাই বদলে ফেলল। যা আমাদের এই একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, আসল ক্ষমতা কি চিৎকারে প্রকাশ পায় নাকি ঠান্ডা মাথার নীরব কৌশলে?